নমস্কার বন্ধুরা। আসামতো 2025-এর 11ই আগস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তাদের যে রিভাইজড নিউ ইনকাম ট্যাক্স বিল 2025 পেশ করলো সংসদে। তো এই বিলে কয়েকটি পরিবর্তন হয়েছে। তার মধ্যে যে কমিটি 285টি রেফার করেছিল তার মধ্যে প্রায় 32টি নিয়েছে এই বিষয়ে এই নতুন আইনে, এবং সেই সঙ্গে আরও নতুন কিছু যুক্ত করা হয়েছে, যার মধ্যে অবশ্যই অন্যতম পেনশন, গৃহঋণ, সুদ বা ঘর ভাড়া থেকে আয়, বা সেই সঙ্গে এলআইসি বা টিডিএস সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, যেগুলো অবশ্যই সাধারণ মানুষকে লাভ দেবে। তো আজকে দেখে নেব যে নতুন রিভাইজড নিউ ইনকাম ট্যাক্স বিল কি কি বলেছে, কি কি পরিবর্তন হয়েছে, এবং সেই সঙ্গে কবে থেকে লাগু হবে। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটিতে আমরা কিছু হাইলাইটসও দেবো এবং সেই সঙ্গে ব্যাখ্যা দেবো, কারণ এখানে কিছু প্রশাসনিক পরিবর্তনও হয়েছে। সিলেক্ট কমিটি যে পর্যালোচনা করেছিল প্রায় 285টি, তার মধ্যে প্রায় 32টি কিন্তু এখানটায় নেওয়া হয়েছে। এখানে দেখুন, প্রথমে যেটা আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বিষয়গুলো, তার মধ্যে কয়েকটি অবশ্যই আছে। সময়সীমা শেষ হওয়ার পরে যদি কেউ আইটিআর রিটার্ন ফাইল করে, তো সেক্ষেত্রে কিন্তু রিফান্ড দাবি করতে পারবে, এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সিস্টেমের সমস্যা বা বিপর্যয়ের কারণেও কিন্তু এটা হতে পারে। মোটামুটি বলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বা এই যে রিফান্ডের ক্ষেত্রে কিছু শর্ত দেয়া হবে, সেটা কিন্তু যেটা টোটালি বন্ধ ছিল যে রিফান্ড আর হবে না সময়ের পরে রিটার্ন ফাইল করলে, সেটা কিন্তু আর নয়। এছাড়া বাড়ির সম্পত্তি মূল্যায়নের স্পষ্টতা। এতদিন বাড়ির যে সম্পত্তিগুলো ছিল সেগুলো মূল্যায়ন করার জন্য যে শব্দগুলি ব্যবহার হতো খুবই অস্বাভাবিক, সেগুলোকে কিন্তু সঠিকভাবে শব্দে নিয়ে এসেছে যাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়। আরও স্পষ্ট কর্তনের নিয়ম করা হয়েছে। পৌরসভা কর নেওয়ার পরে আপনার যে সম্পত্তি থাকে তার উপর আরও 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হবে স্ব অধিকৃত এবং ভাড়া দেওয়া সম্পত্তির উপর। অর্থাৎ পৌরসভা থেকে যে ট্যাক্সগুলো কাটে সে ছাড়াও কিন্তু আরও 2% আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। সমান পেনশন যারা নন এমপ্লয়ি তারাও কিন্তু কমিটেড পেনশনের উপর ছাড় পাবেন। বাণিজ্যিক সম্পত্তি কর সংশোধন হয়েছে। শব্দবিন্যাস এমনভাবে সাজানো হয়েছে যে বাণিজ্যিকভাবে যারা আয় করে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু কর ছাড় দেওয়া হয়েছে। কমিটেড পেনশন এখন আরও কর ছাড়ের জন্য সম্পূর্ণরূপে ছাড়যোগ্য হবে। কীরকম? এখানে বলা হয়েছে ধারা 19-এর অধীনে স্পষ্টভাবে বলা হয়েছে পেনশন সম্পূর্ণ পরিমাণে কর কর্তনের হিসাব বা কর কর্তনের যোগ্য হবে, অর্থাৎ সম্পূর্ণরূপে পেনশনের যে পরিমাণটি কর ছাড় হবে যদি তা তফসিল 7-এর তালিকাভুক্ত এলআইসির পেনশন তহবিলের মতো নির্দিষ্ট তহবিল থেকে প্রাপ্ত হয়, এবং এটি অকর্মচারী অর্থাৎ যারা এমপ্লয়ি নয় তাদের ক্ষেত্রেও কিন্তু লাগু হবে। তো এই কর ছাড়টি কিন্তু অবশ্যই কাজে লাগবে, কারণ পেনশনের টাকা থেকে যদি ট্যাক্স কেটে নেওয়া হয় সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়েন প্রবীণ মানুষরা। তো এই তপশিলি বিষয়টা বা এই যে পেনশনের বিষয়টা, এটা আরও আমরা একটি পরবর্তী ভিডিওতে আরও ভালো করে ব্যাখ্যা করব। মোটামুটি এইটুকু জেনে রাখবেন যে তফসিলি 7-এ এই ছাড়টি পাওয়া যাবে এলআইসির বিভিন্ন ধরনের যে পেনশন তহবিল থেকে প্রাপ্ত টাকার উপর, এবং পিএফ উত্তোলনের উপর টিডিএস, অগ্রিম যে রুলিং ফি বা জরিমানা, এই যে নিয়মগুলি ছিল সেগুলোকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। সম্পত্তি মূল্যায়ন এবং কর্তন স্পষ্টভাবে করা হয়েছে। এখানে বলা হয়েছে ধারা 20-তে যে কোনো ভবন বা সংশ্লিষ্ট জমি থেকে যে আয় এবার থেকে বাড়ির সম্পত্তি থেকে আয় বলে গণ্য করা হবে, যদি না সেটা ব্যবসা বা পেশার জন্য ব্যবহৃত হয়। এছাড়া বলা হয়েছে যে ধারা 21-এ বার্ষিক মূল্য, কোনো সম্পত্তির বার্ষিক মূল্য প্রত্যাশিত ভাড়া বা প্রকৃত গৃহীত ভাড়ার চেয়ে বেশি এবং মাসিক কর্তৃক প্রদত্ত স্থানীয় কর কেটে নেওয়ার পরে সেটা ধরা হবে। অর্থাৎ কখনও কিন্তু আপনার কাছ থেকে অবাঞ্ছিত ভাড়া গণনা করে নেওয়া হবে না, অর্থাৎ আপনার থেকে বেশি করে ভাড়া আপনার সম্পত্তির উপর নিয়ে ট্যাক্স কাটা হবে না। এক্ষেত্রে যাদের অনেকগুলি বাড়ি থাকে বা সম্পত্তি থাকে তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। খালি বাড়ির উপর অনেকের ক্ষেত্রে কী হয়, খালি বাড়ি পড়ে আছে, ভাড়াই নেই, তার উপরেও ট্যাক্স দিতে, সেক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। যে খালি ভাড়ার উপর যে একটা কল্পনা করে অনেক সময় অ্যাসেসমেন্ট করে যে এটাই আপনার এত ট্যাক্স হবে, সেটা কিন্তু আর হবে না। খালি বাড়ি হলে কিন্তু এরকম কোনো ট্যাক্স দিতে হবে না। এছাড়া বলা হয়েছে ধারা 22-এ পৌরকর, যেটা আমরা একটু আগে বললাম সেটা আরেকটু ব্যাখ্যায় আসছি, যে
30% স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হবে এবং ভাড়া দেওয়া সম্পত্তির পাশাপাশি স্ব অধিকৃত সম্পত্তির জন্য এবং সেই সঙ্গে নির্মাণের কমপ্লিট হওয়ার পূর্বে যে সুদ সেটাও কিন্তু আপনি দাবি করতে পারবেন। শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন শুধু নয়, তারপরেও আপনি যে সুদ দিচ্ছেন সেটা থেকেও আপনি টিডিএস ট্যাক্স ছাড় ক্লেম করতে পারবেন। সেটাও কিন্তু 5টা কিস্তিতে সমান কিস্তি হবে, তার উপর কিন্তু আপনি ছাড় নিতে পারবেন। এবং এতদিন কি ছিল, একটা মূল্যায়ন বছর ছিল, একটা অ্যাসেসমেন্ট ইয়ার ছিল। অর্থাৎ এতদিন কী ছিল যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ার হলে তার অ্যাসেসমেন্ট হার করবে 1 বছর করে বেড়ে যাবে 25-26, কিন্তু এবার থেকে আর ওইসব থাকছে না, একটাই হবে, সেটা হবে কি ট্যাক্স ইয়ার বা কর বছর। এবার থেকে শুধুমাত্র একটাই বোঝাবে যে 2025-26 ট্যাক্স ইয়ার বা কর বছর। অর্থাৎ এই যে এতদিন কী ছিল, অনেকের ক্ষেত্রে সমস্যা হতো ফিনান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার, এই সমস্যাটা কিন্তু আর থাকছে না। অবশ্যই এটা খুব ভালো পদক্ষেপ, কারণ অনেকের ক্ষেত্রে এই ভুলটি হয়ে যায়, আইটিআর রিটার্নের ক্ষেত্রে হোক বা কোনো নোটিশের উত্তর দিতে হোক। এছাড়া বলা হয়েছে এখানে কিছু ভলিউমটা কমানো হয়েছে আইনটিতে। 5,12,000 শব্দ থেকে কমিয়ে 2,60,000 করা হয়েছে এবং ধারার সংখ্যা 819 থেকে কমিয়ে 536 করা হয়েছে। এটাও অবশ্যই একটা বড় পদক্ষেপ, কারণ বড় যদি আইনের পরিমাণ হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে না, তো সেই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখা হয়েছে। এছাড়া বলা হয়েছে এই আইনে কিছু পরিবর্তন হয়েছে যেটা লাগু হচ্ছে কবে থেকে, 1 এপ্রিল 2026 থেকে। অর্থাৎ এই যে রিভাইজড নিউ ইনকাম ট্যাক্স বিলটি লাগু হবে 1 এপ্রিল 2026 থেকে। কর স্ল্যাবে কোনো সংশোধন নেই, অর্থাৎ এতদিন যে ইনকাম ট্যাক্সের যে ছাড় ছিল, যা ছিল পুরনো ট্যাক্স স্ল্যাব, নিউ ট্যাক্স স্ল্যাব যা ছিল, যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, এখানে আর ব্যাখ্যা যাচ্ছি না, সবগুলো কিন্তু একইভাবে কোনোভাবে কোনো চেঞ্জ হচ্ছে না। আন্তঃ কর্পোরেট লাভ্যাংশের উপর 80 মিলিয়ন টাকা কর্তন পুনরায় চালু হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কোম্পানির ব্যাপার, এটাও কিন্তু একটি ছাড় নতুন করে ইনক্লুড হয়েছে। নীল টিডিএস, যাদের টিডিএস নেই তাদের জন্য নীল টিডিএস সার্টিফিকেট ব্যবস্থা করা হচ্ছে। ভাড়া করা সম্পত্তিতে গৃহঋণের সুদ কর্তনের সুবিধা সম্প্রসারিত হয়েছে, অর্থাৎ ভাড়া করা যে সম্পত্তি ছিল সেখান থেকে ওই যে সুদ হয় বা তার উপর যে আপনার লোন আছে তার যে সুদ হয় সেটার থেকে কিন্তু ট্যাক্স ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রশাসনিক ও কাঠামোগত কিছু পরিবর্তনও করা হয়েছে। মুখবিহীন যেটা ফেসলেস যে অ্যাসেসমেন্ট, সেটা কিন্তু আরও কঠোরভাবে করা হচ্ছে। সম্পূর্ণরূপে মূল্যায়ন, তথ্য সংগ্রহ বা আবেদন বা কোনো কিছু যদি সমস্যা হয়, সম্পূর্ণরূপে মুখবিহীন বা ফেসলেস অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বলা হয়েছে বিভাগগুলির গোষ্ঠীকরণ, অর্থাৎ সহজলভ্যতার সুবিধার্থে কর্তনের বিভাগ, টিডিএস, টিসিএস বিধানগুলিকে আলাদা করে ভাগ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে পদ্ধতিগত সরলীকরণ, অগ্রিম রুলিং চার্জ, পিএফ থেকে উত্তোলনীয় টিডিএস, শাস্তিমূলক যে ব্যবস্থা, সেই যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় একটা ট্যাক্স পেয়ারের উপর, সেই যে ধারাগুলি বা সেই যে ব্যাখ্যাগুলি আরও সহজ করা হয়েছে। কারণ আমরা সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে নোটিশের মানেটাই বুঝতে পারি না, তার উত্তরটা দেবো কী করে, তো সেই বিষয়টিও কিন্তু অনেকখানি ক্লিয়ার করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে রিফান্ড নীতি, রিফান্ডের নীতিতে আরও সহানুভূতি এবং সুরক্ষা দেখানো হয়েছে, যাতে বিলম্বিত রিটার্নের উপর কারুর ট্যাক্স রিফান্ড না আটকে যায়। এছাড়া ডিজিটাল সম্মতি এবং বিরোধ সম্পত্তি, অর্থাৎ ই ফাইলিং সহ সমস্ত কাজ অনলাইন ডিজিটাল পদ্ধতিতে হবে এবং ট্যাক্স পেমেন্টটাও বেশিরভাগটাই আস্তে আস্তে 100% ডিজিটালি করতে চাইছে ভারত সরকার, আয়কর দপ্তর। এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এছাড়াও অনেক পরিবর্তন হয়েছে, সবগুলি হয়তো আমাদের সাধারণ মানুষদের প্রয়োজন নেই, তো মোটামুটি এইগুলি আমরা পেয়েছি। যদি নতুন কিছু আরও পাই সেটাও কিন্তু আমরা আপনাদের জানাবো, এবং সেই সঙ্গে আপনাদের যদি মনে হয় যে আরও কিছু পরিবর্তন হয়েছে যেটা আমরা ভুলে গেছি বা আমরা দিতে পারিনি, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, বা এই পরিবর্তনগুলি কতটাখানি সাধারণ মানুষের কাজে লাগবে সেটাও কিন্তু জানাবেন। ধন্যবাদ।